ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি পার্ট 2 তে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড ট্রাইমিস্টার 13 to 28 উইকস অফ প্রেগনেন্সি। এই সময়ের মধ্যে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে আর হচ্ছে কি কি কমপ্লিকেশন আসে যেটা আমাদের একটা মায়ের জন্য থ্রেট। উই ফোকাস বেসিক্যালি ফিজিওলজিক্যাল চেঞ্জেস যেটা আমাদের হবেই, অ্যান্ড এনি অ্যাবনর্মাল কন্ডিশন অ্যারাইজেস ফর গুড এএনসি। কারণ আমরা একটা গুড অ্যান্টিনেটাল কেয়ার যদি চেক আপ যদি করতে চাই, বা আমাদের কাছে যখন পেশেন্টরা আসবে তখন আমরা কি কি বিষয় দেখবো সেটাই হচ্ছে আজকের পড়া। কিংবা যেই চেঞ্জগুলো আসছে কোনগুলো এই সময়ে আসা উচিত, কোনগুলো আসা উচিত না, সেটাই নিয়ে আমরা এক্সক্লুড করবো আজকে ক্লাসে। তাহলে সিমটমস কি কি থাকবে? অ্যামেনোরিয়া এটা একদম প্রথম থেকেই থাকবে, রাইট? ফিজিওলজিক্যাল প্রসেস, দিস ইজ অ্যামেনোরিয়া প্রেগনেন্সি। এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট সিমটম থাকবে। পেশেন্ট ইজ মাস্ট বি দ্য অ্যামেনোরিক, রাইট? অ্যাবসেন্স অফ দ্য মেনস্ট্রুয়েশন এটা থাকবে। এটা হচ্ছে সাবজেক্টিভ সিমটম যেটা আমাদের রোগী আমাদেরকে বলবে অ্যামেনোরিয়া, রাইট? আমরা তো দেখতে পারবো না এটা। দেন ভমিটিং। কিন্তু সাধারণত সেকেন্ড ট্রাইমিস্টার যখন চলে আসে, আমরা কিন্তু আজকে সেকেন্ড ট্রাইমিস্টার পড়ছি, এটা ইউজুয়ালি সাবসাইড হয়ে যায়। সাবসাইড বলতে কি, এই জিনিসটা একদম শেষের দিকে চলে আসে। ভমিটিং অ্যান্ড ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট ট্রাইমিস্টার ইউজুয়ালি সাবসাইড, মানে এই সময়ের মধ্যে এই জিনিসটা হচ্ছে আমাদের দিকে একদম কমে আসে, অনেকটাই কমে আসে। তারপরে অনেকটা দেখি সাস্টেইন করে মোটামুটি সেকেন্ড ট্রাইমিস্টার পর্যন্তই করতে পারে। ওকে, দেন আমরা এখন আসবো যে মা বলবে যে সে কিছু একটা ফিল করছে, রাইট? কখন ফিল করবে? সেকেন্ড ট্রাইমিস্টার এসে ফিল করবে। এটা কি বলছি? এই যে ফিলিং সামথিং, দিস ইজ দ্য টার্ম ইজ কুইকনিং। শব্দটাকে বলি আমরা কুইকনিং, যে এটা কুইকনিং অর্থাৎ মা ফিল করছে যে সে একটা লাথি দিচ্ছে বাচ্চা পেটের মধ্যে। হ্যাঁ, তার একটা অস্বস্তি লাগতেছে, রাতের বেলা সেরকম বলতেছে, বা সে যখন চুপচাপ আসে তখন হচ্ছে বাচ্চাটা বেশি নাড়াচাড়া করছে। সো দিস ইজ দ্য ফিলিং অফ লাইফ ইজ কল্ড দ্য কুইকনিং। এটা আমাদের ক্ষেত্রে অ্যাক্টিভ, মানে ফিটাল যে মুভমেন্টটা আছে, যে বাচ্চা জীবিত আছে, এটা আমাদের ক্ষেত্রে প্রথম ক্লু। আর এটা হচ্ছে আমাদের প্রাইমিদের যারা ফার্স্ট টাইম প্রেগনেন্সি হয়েছে তাদের ক্ষেত্রে 18 উইকস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, 18 সপ্তাহের দিকে দেখা যাচ্ছে। আর মাল্টি যারা, অর্থাৎ প্রিভিয়াস যাদের হচ্ছে প্রেগনেন্সি আছে, প্রেগনেন্সি হয়েছে, এখন বাচ্চা জীবিত থাকুক না থাকুক সেটা আমাদের কথা না। মাল্টি, প্রাইমি আর হচ্ছে মাল্টির মধ্যে পার্থক্য এইটুকুই যে প্রাইমি ফার্স্ট টাইম প্রেগনেন্স হয়েছে, আর হচ্ছে মাল্টি আগে একটা প্রেগনেন্সি হয়েছে, মিসক্যারেজ হয়ে গেছে, ইন্টারইউটেরাইন ডেথ হয়ে গেছে, ইন্টারইউটেরাইন রিটার্ডেশন হয়ে গেছে, সেগুলো, অথবা কি বলে লাইভ বার্থ হয়েছে কিংবা স্টিল বার্থ হয়েছে, ওগুলো আমাদের ক্ষেত্রে ফোকাসিং ব্যাপার না। সো এটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে প্রাইমিদের 18 উইকস এর ক্ষেত্রে এবং 16 উইকসে মাল্টিপল প্রেগনেন্সি যারা, তাদের ক্ষেত্রে কুইকনিং যে ফিলিং অফ লাইফ, she feels something is moving on her abdomen. ওকে, দেন প্রগ্রেসিভ ইনলার্জমেন্ট অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। প্রগ্রেসিভ শব্দটা আমরা খুব ঘন ঘন নিয়ে আসি, বিকজ কারণ পুরো প্রেগনেন্সির সময়টা কিন্তু আমরা যদি ইসিজি যেরকম আমরা দেখি যেরকম ভাবে একটা রিদমের আকারে চলে, ঠিক ব্যাপারটা কিন্তু এরকমই হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রগ্রেসিভ ইনলার্জমেন্ট অফ দ্য লোয়ার অ্যাবডোমেন বাই দ্য গ্রোয়িং ইউটেরাস। এবং ইউটেরাসটা আমরা জানি যে আস্তে আস্তে প্রথমে ইউটেরাসটা একটা পেলভিক অর্গান হিসেবে কাজ করে। হোয়াট ইজ দ্য পেলভিক অর্গান? আমাদের যে পেলভিক বোন আছে, যখন এটার মধ্যে ক্যাপাসিটি থাকে সেটাকে তখন পেলভিক অর্গান বলে। এর মধ্যে কি কি আছে? ধরো ফিলিপিয়ান টিউব আছে, ওভারি আছে, হ্যাঁ, এর ভিতরে, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পেলভিক অর্গান। সো আমাদের আস্তে আস্তে কিন্তু পেলভিক অর্গান থেকে এই ইউটেরাসটা অ্যাবডোমিনাল অর্গানের দিকে যেতে থাকে, রাইট? পেলভিক ক্যাভিটি থেকে ক্রস করে ট্রান্সভার্স পাইলোরিক লাইন যেটা আছে সেটা ক্রস করে উপরের দিকে কিন্তু উঠতে থাকে। দেন ইটস টার্ন টু দ্য অ্যাবডোমিনাল অর্গান হিসেবে তখন কিন্তু এটা আমাদের কাছে দেখা যায়। দ্যাটস ফর হোয়াই আমরা সিমফাইসিও ফান্ডাল হাইট যখন আমরা মেজার করি তখন কিন্তু আমরা ঠিক আমাদের যে জিফয়েড প্রসেস আছে, জিফয়েড, সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে যে পিবিক সিমফাইসিস এই পর্যন্ত কিন্তু আমরা ফান্ডাল হাইটটা দেখি, কারণ আমাদের ইউটেরাসটা এই পর্যন্ত উঠে যাচ্ছে, রাইট? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটেরাসটা আমাদের কত বড় সাইজ হয়ে যাচ্ছে, এবং দিস ফর হোয়াই আমাদের অ্যাবডোমেনটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে, ইনলার্জমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তারপর আমরা আসি যে সাইনগুলো কি কি দেখবো, যেটা আমাদের জেনারেল এক্সামিনেশন বলতে বোঝাই যে জিনিসগুলো আমাদের পুরো শরীরটাকে ঘিরে। কি হতে পারে? প্রথমত প্লোয়েজমা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে মেস্তা। তো প্রেগনেন্সির সময়ে অনেকেরই দেখা যাচ্ছে যে হাইয়ার পিগমেন্টেশন দেখা যাচ্ছে, কপালের দিকটায় দেখা যাচ্ছে,
গালের দিকে দেখা যাচ্ছে, হ্যাঁ সাধারণত 24 উইকসের দিকে আমাদের ক্লোয়েজমা দেখা যাচ্ছে। তো এটার জন্য আমাদের ওরিড হওয়ার কোনো কারণ নেই, বিকজ আফটার ডেলিভারি ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো সাবসাইড হয়ে যায়, মানে চলে যায়। ওকে, দেন আমাদের বেস্ট কিছু চেঞ্জ চলে আসে। মা এরকম ফিল করবে, সে দেখবে আগের চেয়ে একটু নিপলরা ইরেক্ট হয়েছে, ভেন্স গুলো হচ্ছে যে প্রমিনেন্ট হয়েছে, হ্যাঁ এরকম দেখা যাবে, যে নীল নীল দেখা যেতে পারে এরকম। অথবা দেখা যাচ্ছে যে শালদুধ যেটাকে বলে কোলোস্ট্রাম বিকাম থিক, অথবা ইয়েলোশ কিছু কিছু এরকম ভাবে ডিসচার্জ সেরকম ফিল করছে। এটা ইউজুয়ালি সিস্টেমিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিংবা এর পরেও দেখা যেতে পারে। Then secondary areola, especially demarcated in primary gravida, usually appears at about 20 weeks. সেকেন্ডারি এরিওলা তার মানে যে বিষয়টা কি, যেটা আমাদের নিপলের থেকে চারদিকে যে কালো কালো যে দাগগুলো থাকে, সেই জিনিসগুলো ডিমার্কেটেড হয়ে যায়, মানে স্পষ্ট হয়ে যায় 20 সপ্তাহের দিকে, 20 উইকসের ক্ষেত্রে হয়ে যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল সাইন। এখন তার থেকে যে গুরুত্বপূর্ণ সাইন, সেটা হচ্ছে আমাদের পারাবডোমিনাল এক্সামিনেশন। কারণ তুমি এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে হয়তো কনফার্মেটরি নাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিসক্যারেজ হয়ে গেছে, তাদেরও এরকম হতে পারে। বাট এইগুলো কিন্তু মোটামুটি তোমাকে একটা কনফার্মেটরি কিন্তু আমাদেরকে একটা সাইন হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে পার অ্যাবডোমিনাল আমরা যে কোনো জিনিস এক্সামিনেশন করার ক্ষেত্রে 4 ভাবে করি: ইন্সপেকশন, তারপর হচ্ছে পালপেশন, তারপর হচ্ছে পারকাশন, এবং লাস্ট হচ্ছে অসকালটেশন। এই 4টা কিন্তু শুধুমাত্র যে আমাদের গাইনিকোলজি কিংবা অবস্টেট্রিক্স ব্যাপার কিন্তু না, আমাদের ক্লিনিক্যাল মেডিসিন যেটা আছে, প্র্যাকটিস অফ মেডিসিন বা ম্যাট্রিয়া মেডিকা, সব কেসের ক্ষেত্রেই তোমরা যখন বেড বাইবাতে যাবা, এইটা কিন্তু তোমাকে বলতেই হবে যে আমরা এই 4 ভাবেই করি, এবং ইন্সপেকশন নিয়ে আসতে হবে, যেটা চোখ দিয়ে আমরা দেখি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্মস, দ্য লিনিয়া নায়াগ্রা। এটা আমাদের ক্ষেত্রে ইউজুয়ালি 20 উইকস এর ক্ষেত্রে দেখা দিচ্ছে। হোয়াট ইজ লিনিয়া নায়াগ্রা? যে আমাদের যেটা সিমফাইসিস অফ ভান্ডাল হাইট বলেছি, যে আমরা প্লেনটা আমরা লম্বা করে দেখি, ঠিক এই লম্বা বরাবর একটা স্কার মার্ক দেখা যাবে, এরকম একটা একটা ব্ল্যাকিশ এরকম একটা পিগমেন্টেশন দেখা যাবে। দিস ইজ কল্ড লিনিয়া নায়াগ্রা। তো এটার মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারি যে তার হচ্ছে প্রেগনেন্সি এটা গ্রো করেছে। দেন তারপর যেটা, সেটা হচ্ছে স্ট্রায়া। আমরা একটা শব্দ এখানে অ্যাড করতে পারি, স্ট্রায়া গ্রাভিডারাম। গ্রাভিডারাম শব্দটা আসছে গ্রাভিড থেকে। গ্রাভিড মানে যে প্রেগনেন্ট ইউটেরাস, সেটাকে বলে গ্রাভিড ইউটেরাস, সেখান থেকে গ্রাভিডারাম শব্দটা আসে। সো স্ট্রায়া কিন্তু অনেকেরই হতে পারে। সো একটু যারা একটু বাল্কি পিপল, ওবেস যারা, তারাও কিন্তু তাদের অ্যাবডোমেনের দিকে কিংবা আর্মের দিকে কিন্তু এরকম কিন্তু স্ট্রায়া থাকতে পারে। হ্যাঁ, যেরকম আমাদের যে এডিপোস এডিপোস যে টিস্যু লেয়ারটা যেটা আছে, যেটার ভিতরে হচ্ছে ফ্যাট জমা থাকে, এটা কিন্তু ফেটে যায়। হ্যাঁ, আমরা একটু জানি, যারা একটু মাসেল, যারা একটু মোটা সোটা হয়, সেই স্কিনটা ক্র্যাকড হয়ে যায়। সো এটা পিঙ্ক কালার হতে বা হোয়াইট কালার, দুই কালারই হতে পারে স্ট্রা গ্রাভিডারামের ক্ষেত্রে। এটা অ্যাবডোমিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোর টুয়ার্ডস দ্য ফ্ল্যাঙ্কস, এবং এটা আস্তে আস্তে আরো স্পষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তার আগে গেল জেনারেল এক্সামিনেশন, এটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। ইন্সপেকশন চলে গেল। এখন আমরা দেখি পালপেশন করে যেটা পাবো, খুবই গুরুত্বপূর্ণ এবং অনেককে করতে দেয়। এক্সামিনেশনটা বেড ভাইভের মধ্যে অনেকে করতে দেয়, পালপেশনটা করতে দেয়। যদি তোমাদের ওয়ার্ডে যদি গাইনিকোলজি যদি সরি অবসেস যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে যে এই যে ফান্ডাল হাইটটা যে জিনিস, সেটা মাপতে দেয়, অনেকেই মাপতে দেয়। ফান্ডাল হাইট কিভাবে আমরা হচ্ছে মেজারিং করব? ইট ইজ ইনক্রিজড উইথ দ্য প্রগ্রেসিভ ইনলার্জন অফ দ্য ইউটেরাস। ওই যে বললাম, আবারও সেই প্রগ্রেসিভ শব্দটা নিয়ে আসছি, বিকজ এটা ক্রমান্বয়ে ভাবে আসছে। তাহলে দেখো আমাদের 16 উইকস এর ক্ষেত্রে কি হচ্ছে, এর আগে কিন্তু কাউন্ট হয় না। 16 উইকস এর আগে কিন্তু মোটামুটি পেলভিক অর্গান হিসেবে কিন্তু থাকে 12 ওর 4 সপ্তাহ করে বাড়তে থাকে, রাইট? তার মানে হচ্ছে 12 উইকসে আমাদের এটা পেলভিক অর্গান হিসেবেই কাজ করে। পেলভিক অর্গান মানে বলতে কি বুঝি, আমাদের বর্তমান স্বাভাবিক অবস্থায় নন প্রেগনেন্ট মহিলার যেরকম যেখানে ইউটেরাসটা থাকে, ওটাকে বলা হচ্ছে আমরা পেলভিক অর্গান। তো ওটা 12 উইকস পর্যন্ত থাকে। এরপরে যখন যায়, তখন আমরা এটাকে জেস্টেশনাল এজের সাথে কারেসপন্ড করে। কারেসপন্ড শব্দটা জিনিস কি, তোমার ধরো তুমি ধরো একটা অ্যাবডোমেন, এখানে আমি করলাম অ্যাবডোমেনের, এখান থেকে ধরো এটা হচ্ছে সিমফাইসিও পিবিস, এদিকে হচ্ছে জিফেট, এখানে ধরো প্রসেস আছে। তুমি এখান থেকে মাপ দিয়ে দেখলা এই যে এই পর্যন্ত আসছে, তুমি এখান থেকে ফিতার ধরে দেখলা যে এটা হচ্ছে তোমার সেন্টিমিটার দিয়ে মাপতে হয়, কিন্তু আমরা কিন্তু বলার সময় কিন্তু ইঞ্চি দিয়ে মাপি, কিন্তু বলি হচ্ছে সেন্টিমিটার দিয়ে। হ্যাঁ, এইভাবে আমরা বলি। এখন তুমি হচ্ছে যে দেখলা এটা 20 সেন্টিমিটার,
তার মানে হচ্ছে তোমার জেস্টেশনাল এজ হচ্ছে 20 উইকস। আবার দেখলাম মেপে দেখলাম 24, তখন হচ্ছে আম্বেলিকাসে থাকবে। অর্থাৎ কোথায় থাকলো এটা আমাদের জরুরি না, তবে তুমি যদি এক্সাক্ট করো তাহলে এটার সাথে মিলে যাবে যদি ঠিকমতো মাপতে পারো। কারণ 16 উইকস এর ক্ষেত্রে যখন হয়, তখন আমাদের ক্ষেত্রে যে সিমফাইসিও পিভিস যেটা আছে এবং হচ্ছে এই যে এই অংশটাকে বলছি আমরা সিমফাইসিও পিভিস, এবং হচ্ছে যে আম্বেলিকাসটা যেটা আছে এই জায়গাটা যদি আমরা আম্বেলিকাস কল্পনা করি, তাহলে এই এই যে মিড ওয়ে যেটা আছে এই মধ্য বরাবর হচ্ছে থাকছে। কত সপ্তাহে থাকছে? এটা 16 উইকসে থাকছে, রাইট? এটা এমসিকিউর কোশ্চেন হতে পারে এটা। এর সাথে আবার 4 উইকস কাউন্ট করে অ্যাড করো, তখন এটা চলে আসছে আমাদের এই যেখানে চলে আসছে আম্বেলিকাসে চলে আসছে। দেন তারপরে তুমি আবার 4 অ্যাড করো এর সাথে, তখন হচ্ছে আমাদের এই যে জিফয়েড প্রসেস যেটা আছে এটা এবং হচ্ছে আম্বেলিকাসের মাঝখানে বরাবর এই জায়গাটায় আসছে। এটা হচ্ছে আমাদের 28 উইকস এর ক্ষেত্রে আসছে। তার মানে খুব ইজিলি তুমি তোমার চেম্বারে বসে একটা প্রেগনেন্ট ওম্যানকে তুমি এখানে একটু শুয়ে দিয়ে ফিতা দিয়ে তুমি কিন্তু মোটামুটি কিন্তু ইউএসজি ছাড়াই কিন্তু একটা কিন্তু হিসাব নিকাশ করে ফেলতে পারো। কারণ তোমার কাছে একজন ওমেন আসছে এই মুহূর্তে, সে বলতে পারছে না তার এলএমপি লাস্ট ডেট কবে কিংবা কতদিন হচ্ছে বলতে পারছে না। এখন তোমার জন্য এই জানাটা জরুরি কেন এটা? বিকজ তুমি জানো যে এক একটা ট্রাইমিস্টারের ক্ষেত্রে কিংবা এক একটা উইক্সের ক্ষেত্রে, কারণ যদি একটা পেশেন্ট তোমার ক্ষেত্রে 22 উইক্সে আসে তুমি একরকম মেজারমেন্ট নিবা, ম্যানেজমেন্ট নিবা। আবার যদি 32 উইক্স আসে তুমি আরেক রকম নিবা। কারণ সব ওষুধ কিন্তু সবসময় কিন্তু প্রয়োগ করা যায় না। আমরা সেই জিনিসটা জানি, কিছু কিছু ওষুধ থাকে একটু যেগুলো একটু ডিপ সিটেড মেডিসিন থাকে, যেগুলো অ্যাবর্শন করানোর সম্ভাবনা থাকে। তো সেগুলো অ্যাড করা যায় না। আবার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ক্ষেত্রে যেমন ভমিটিং একটা ভাব থাকবেই। হ্যাঁ, যেগুলো ইউজুয়ালি কিছুটা হয়তো কমানো যায়, পুরোপুরি কমানো যায় না, কিংবা যেটাকে বলে মা একটু বলবে যে এক্সস্টেড হয়ে যায়, ক্লান্ত বেশি হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। এগুলো ওষুধ দিয়ে 100% কমানো যায় না এবং যাবেও না, বিকজ এগুলো হচ্ছে আমাদের নর্মালি আমাদের চেঞ্জ আসে। অনেক ওমেন্স এরকম বলে, কাউকে তো আমার এরকম ছিল না, এখন তো আমাকে এরকম অস্বস্তি লাগে, পেটটা ভারী ভারী লাগে। হ্যাঁ, খুব ঘন ঘন আমার হচ্ছে মিকচুরেশন হয়। কেন হয়? বিকজ আমরা জানছি যে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হচ্ছে, ব্লাডারের উপরে প্রেশার পড়ছে, সেই জন্য বারে বারে হচ্ছে। তো এগুলো তখন আমাদের কাউন্সিলিং করে বুঝিয়ে দিতে হয়। যদি বুঝিয়ে বলি তাহলে হয়তো সেই জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ, প্রেগনেন্সি যখন শেষ হয়ে যাবে, টার্মিনেশন অফ প্রেগনেন্সি যেটাকে বলি, অর্থাৎ টার্মিনেশন অফ প্রেগনেন্সি আবার আরেকটা ব্যাপার, টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলতে হবে না, মানে আমরা আফটার ডেলিভারি বলি, তখন এগুলো চলে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা সেকেন্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রে আমরা এই তিনটা পালপেশন করি, মানে চাপ দিয়ে হাতে পেটের উপরে, হ্যাঁ, চাপ দিয়ে আমরা এখানেই করি। এখন আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন আছে, সেটা আমরা তোমাদের স্যার ম্যামরাই দেখাবে বেডের মধ্যে কিভাবে ফান্ডাল গ্রিপ দেখতে হয়। হ্যাঁ, ফার্স্ট পেলভিক গ্রিপ কোনটা, সেকেন্ড পেলভিক গ্রিপ কোনটা, এগুলো খুব ইজি। এগুলো সামনে পেশেন্ট থাকলে দেখানো যাবে। আর যদি সুযোগ হয় আমরা ইউটিউবে কোনো ভিডিও যদি পাওয়া যায় দেখিয়ে দিব, কারণ এক্সামিনেশন গুলো তো আসলে স্লাইডে দেখানোটা কঠিন, বাস্তবে দেখাতে হয়। এরপর আসো, দ্য ইউটেরাস ফিল সফট ইলাস্টিক অ্যান্ড বিকাম ওভেট ইন শেপ। একটা এরকম ভাবে চাকতির মতো গোল আকৃতির এরকম এরকম একটা শেপ হতে থাকে, ইলাস্টিক হতে থাকে, যেটা হচ্ছে সংকোচন প্রসারণ করে, ওগুলোকে আমরা ইলাস্টিক বলি। এবং আমাদের 20 উইক্স এর ক্ষেত্রে আমরা আগে দেখিয়ে আসছি যে আমাদের ফিটাল যে পার্টটা যেটা আছে সেটা আমরা কিন্তু চাপ দিলে কিন্তু ফিল করতে পারি 20 উইক্স এর দিকে। এখানে কোনো পারকাশনের কোনো রুল নেই, বিকজ পারকাশন মানে হচ্ছে যে আমরা এখানে হাতের টোকা দিয়ে যে জিনিসটা দেখি সাধারণত, আমরা ইডিমা হলে কিংবা অ্যাসাইটিস হলে কোনো ফ্লুইড থাকলে আমরা কোনো একটা অ্যাবনর্মাল সাউন্ড যেটা হওয়ার কথা না সেটা আমরা বুঝি। তোমরা খুব ভালো বুঝবা যদি তোমাদের ডায়রিয়া হয়, পেটের মধ্যে চাপ দিলে কিংবা একটা শব্দ হয়। হ্যাঁ, তো ওইটাই আমরা হচ্ছে পারকাশন খুব ভালো বোঝানো যায়। সো এটা কোনো রুল নেই এখানে। আমরা লাস্ট দেখবো সেটা হচ্ছে অস্কালটেশন, খুবই গুরুত্বপূর্ণ। অস্কালটেশন যেটা আমরা স্টেথোস্কোপ দিয়ে আমরা শুনি, কিন্তু এটা আরো আধুনিক মেশিন এখন চলে আসছে, কানে দেওয়ারও দরকার হয় না, এটা অটোমেটিকলি তোমার এখানে মেজারিং চলে আসে। সো ফিটাল হার্ট সাউন্ড, এটা আমাদের 18 to 20 উইক্স এর ক্ষেত্রে এই ফিটাল হার্ট সাউন্ডটা, এই জিনিসটা আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। হ্যাঁ, যে বাচ্চা এটা শব্দ হচ্ছে কিংবা একটা বিট যেটাকে বলি আমরা, স্ট্যাথোস্কোপ যে দিকটা দিয়ে কিন্তু একটা এখানে কিন্তু একটা শেখার ব্যাপার আছে, যেটা স্ট্যাথোস্কোপ যে যেটা সামনে যেটা দিয়ে কিন্তু আমরা প্রেসারই করি, ওই পাশটা দিয়ে কিন্তু আমরা ফিটাল হার্ট সাউন্ড দিই। তার অপর পাশটা দেখবা ঠিক এরকম একটা ছোট্ট একটা আছে, ওটা দিয়ে কিন্তু উল্টা করে কিন্তু আমরা এই ফিটাল হার্ট সাউন্ডটা দেখি। যদি কাউকে এক্সামিনেশন করতে বলে তাহলে কিন্তু তোমরা এইভাবেই করবা, হ্যাঁ, উল্টা করে দিয়ে যে ছোট যে পিছনের ব্যাক সাইডটা আছে এটা দিয়ে লোয়ার অ্যাবডোমেন বা এখানে একটু প্রেস করলা, হ্যাঁ, বা এখানে একটু দেখলা কোন কোন জায়গায় তুমি পাচ্ছ কিনা।
যদি তুমি ফিটাল হার্ট সাউন্ড যদি তুমি না পাও, তুমি বলতে পারো না যে দ্য ফিটাস ইজ ডেথ, এটা তুমি এখানে অ্যানাউন্সমেন্ট করতে পারবা না। তুমি বলবা যে ফিটাল হার্ট সাউন্ড ইজ নট অডিবল, মানে আমি শুনতে পাচ্ছি না। এখন ধরো তুমি বলতেছো একটা পেশেন্ট আসছে, বলতেছো যে ফিটাল ডেথ, শব্দ শুনতে পাচ্ছি না, মানে আপনার হার্টে কিছু নাই, বিট নাই, তার মানে মরা। হ্যাঁ, তারপর অপারেশন করে দেখলো যে বাচ্চা মরা না, ভালো, তাহলে তোমার কি হবে? একটা একটা খুবই একটা প্রেস্টিজিয়াস ব্যাপার কিন্তু এখানে। তারপরে আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেকেই ভুল করে, যেমন বিট। হ্যাঁ, আমাদের বিট কত থাকে? 72 বিট থেকে 100 পর্যন্ত থাকে নর্মাল বিট। এখন তুমি যদি বলা যে বাচ্চার বিট দেখি আমরা, হ্যাঁ, তাহলে চিন্তা করো এটা কত রকম হাসির ব্যাপার হয়। বিট দেখি কিভাবে? আমরা হাতের মধ্যে দেখি না, ডান হাতের মধ্যে আমরা যে রেডিয়াস, যে আর্টারি আছে সেখানে চাপ দিয়ে দেখি। এখন তুমি কি আসলেই একটা বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় তুমি এর হাত পাবা কোথায়, আর হাতে চাপ দিয়ে তুমি কিভাবে দেখবা? অনেকে এরকম ভাইবা বোর্ডে বলে ফেলে যে আমরা দেখি যে বাচ্চার বিট থাকবে, বলে যে না, বলে যে বাচ্চার হার্ট বিট থাকবে 140 থেকে 60। তো ওখানে একজন এবার বোধহয় মানে একজনকে বোধহয় এরকমই জিজ্ঞেস করছিল যে তুমি তুমি কিভাবে তুমি বাচ্চার হার্টবিট মাপবা, একটু বলো তো দেখি, যে তুমি বাচ্চাটার কিভাবে তুমি করবা। তো আমরা এই শব্দটা নিয়ে আসবো না, আমরা এটাকে বলবো ফিটাল হার্ট রেট, নট হার্টবিট, ফিটাল হার্ট রেট। বিকজ তুমি এটা হাতে দিয়ে কিন্তু চাপ দিয়ে বুঝতে পারবা না। এটা তোমাকে ঠিক এই যে এটা দিয়ে যেরকম একটা সাউন্ডের মতো আল্ট্রাসাউন্ড সাউন্ড যেরকম আছে সেটা দিয়ে আমরা আধুনিকটাও নিতে পারি, অথবা তুমি স্ট্যাথোস্কোপ যেটা আছে যেটা দিয়ে আমরা ফিটাল মুভমেন্ট যেটা সাউন্ড দেখি ওটা দিয়ে তুমি কিন্তু হার্টবিটটা একটু মিনিটে কয়বার হচ্ছে সেটা তুমি দেখতে পারো। 140 থেকে 60 থাকে, তার মানে কি আমাদের নর্মাল মানুষের চাইতে বেশি কিন্তু ফিটাল হার্ট রেট, যেটাকে আমরা হার্টবিট বলি, সেটা কিন্তু বেশি থাকছে। এবং এটা সাধারণত যখন নিচে আস্তে আস্তে সেটেল ডাউন হইতে হইতে 120 থেকে 140 পর্যন্ত থাকে। কিন্তু এটা একটা এমসিকিউ, খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে আমরা অস্কালটেশন দেখি, আবারও বলছি অস্কালটেশন আমরা ফিটাল হার্ট সাউন্ড এবং হচ্ছে ফিটাল হার্ট রেট দেখি। আর পালপেশনের মধ্যে আমরা উইক্স গুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখি, এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। আর অ্যাবডোমিনালের ক্ষেত্রে আমরা লিনিয়ার নায়াগ্রা দেখি, স্ট্রেয়া দেখি। আরেকটা ব্যাপার দেখতে পারি, যদি আগে প্রিভিয়াস যদি প্রেগনেন্সি হয় তাহলে কোনো স্কার মার্ক আছে কিনা, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সেলাইয়ের দাগ থাকবে, ওটা আমরা দেখি। ওকে, তারপরে আসো পার ভেজাইনাল এক্সামিনেশন। ইউজুয়ালি আমরা অবস্টেট্রিক্স এর ক্ষেত্রে পার ভেজাইনাল এক্সামিনেশন অ্যালাউ না, আমাদের তো অ্যালাউ নাই, কিন্তু সাধারণত করা হয় না। তারপরেও যদি করা হয়, যদি দরকার হয়, প্রয়োজন তো আসলে কোনো রুলস মানে না, তখন সেক্ষেত্রে কি হবে, আমাদের সার্ভিসটা যেটা আছে 2.5 সেন্টিমিটার, হ্যাঁ, কনিক্যাল শেপ থাকে আমাদের, হ্যাঁ, কনিক্যাল শেপ আমরা জানি, কনিক্যাল শেপের মধ্যে এরকম থাকে, সার্ভিসটা থাকে পিঙ্কিশ কালার থাকে, এরকম সফটেনিং অফ দ্য সার্ভিস, ওই জিনিসটা আস্তে আস্তে এরকম ভাবে আহ, হালকা হতে থাকে, পাতলা হতে থাকে এরকম ভাবে, কারণ অস যেটা আছে সেটা আস্তে আস্তে আমরা জানি যে 4 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু কি হয়ে যায়, এক্সপান্ডেড হয়ে যায়। সো এটা আমাদের এক্সামিনেশন করি, তখন আমরা পিভি এক্সামিনেশন, যেটা কি পারভাইজান এক্সামিনেশন। দেন তারপরে আমরা দেখবো যে বালভা যেটা আছে, দ্যাট মিনস যে আউটার জেনিটাল অর্গান যেগুলো, সেগুলো আমরা বালভা বলছি, রেবিয়া ম্যাজরা, মাইনোরা, ক্লাইটোরিস, সেগুলো সব। অথবা আরেকটা বলতে পোডেন্ডাম, ভ্যাজানা, সার্ভিক্স মাচ মোর এভিডেন্ট, সেই ক্ষেত্রে আমরা ব্লুইশ একটা ডিসকালারেশন আমরা অথবা একটা পিগমেন্টেশন দেখি পারভেজাইনাল। ওকে, তারপর হচ্ছে ইন্টারনাল ব্যালটমেন্ট। ব্যালটমেন্ট মানে কি, এই যে নাড়াচড়া যেটা বলছি ফিটাল মুভমেন্ট, এটা কি বলতেছি আমরা ব্যালটমেন্ট। এটা 16 to 28 উইকস এর ক্ষেত্রে আমরা দেখতে পারি। এটা সাধারণত আমরা স্টেথোস্কোপ দিয়েই করা হয়, পারভেজাল এক্সামিনেশন দিয়ে খুব বেশি একটা করা হয় না, কারণ সেই ক্ষেত্রে বাচ্চার দেখা যাচ্ছে যে কিংবা ইনজুরি হয়ে যেতে পারে, কিংবা অ্যাবর্শন হয়ে যেতে পারে সেই সময়ের ক্ষেত্রে। বাট 16 to 28 উইকস এর ক্ষেত্রে সেটা ইন্টারনাল ব্যালটমেন্টটা দেখা যাচ্ছে। আর কনফার্মেশনারি যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইউএসজি দিয়ে প্রেগনেন্সি প্রোফাইল যেটা দেখবো, একদম সব চলে আসে এখন। ইউএসজি আমাদের এখন চিকিৎসাটাকে অনেক সহজ করে ফেলছে, আমরা ফিটাল অ্যানোমালি দেখতে পারি। হোয়াট ইজ অ্যানোমালি? অ্যানোমালি মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল কোনো যদি কোনো অর্গানের ডিফল্ট থাকে, যদি প্রিমেচিওর বেবি থাকে, অথবা কোনো একটা অর্গান ডেভেলপমেন্ট ঠিক মতো হয় না, সেগুলোকে বলি ফিটাল অ্যানোমালি। সো আমরা ফিটাল অ্যানোমালি স্ক্যান বলি, স্ক্যান। এটা সাধারণত আমরা 28 উইকস এর ক্ষেত্রেই আমরা সেটা অ্যানোমালি স্ক্যানটা করাতে দেই আর কি।
পেশেন্টদেরকে, কারণ আমরা ঠিক মতো তখন বুঝতে পারি এবং পেশেন্টের বাচ্চার যে গ্রোথ সেই বয়সের ক্ষেত্রে কারেসপন্ডিং এজের সাথে ঠিক আছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, হ্যাঁ, পালসটা ঠিক আছে কিনা, সব জিনিসগুলো আমরা তখন এক্সক্লাউড করতে পারি ইন দ্য ইউএসজি। সো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা রোল আছে। সো আমাদের ক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে এই ইউএসজিটা অবশ্যই নিয়ে আসতে হবে। এটা কিন্তু পারে ভ্যাজানের সাথে সম্পর্ক না, আলাদা একটা পয়েন্ট কিন্তু এটা ইনভেস্টিগেশন। ওকে, তারপরে আসো এখন কমপ্লিকেশন, যেটা আমাদের সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে দেখা যেতে পারে। এটা আমাদের মায়ের জন্য হুমকি স্বরূপ হতে পারে, ইভেন আমাদের বাচ্চার জন্য হুমকি স্বরূপ হতে পারে। সেটা হচ্ছে আমরা দেখব। এখন আসে আমাদের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শনটা আমাদের খুব ভালো মতো ভরে ফেলতে হবে। অ্যাবর্শন থেকে গাইনিকোলজিতে প্রশ্ন থাকেই থাকে, ভাইবা তো জিজ্ঞেস করে অ্যাবর্শনের সাধারণত কি পড়বো আমরা, অ্যাবর্শন কাকে বলে, কত উইক্স, 28 উইক্সের আগে অ্যাবর্শন হয়ে যাচ্ছে জেস্টেশনাল এজের ক্ষেত্রে, বা 22 বলতে পারো হয়ে সংজ্ঞা অনুযায়ী। এবার টাইপগুলো কি কি আছে, স্পন্টিনিয়াস এবং হচ্ছে যে লিগাল ইলিগাল, এর ভাগগুলো কি কি আছে। তারপর হচ্ছে থ্রেটেন অ্যাবর্শন কি, থ্রেটেন অ্যাবর্শন, আর একটা হচ্ছে ইনিভিটেবল অ্যাবর্শন। হ্যাঁ, একটার ক্ষেত্রে অস থাকে ক্লোজ, একটা থেকে অস থাকে ওপেন। যেটা ইনিভিটেবল, প্রথম হচ্ছে থ্রেটেন। থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে কি থাকে, অসটা আমাদের ক্লোজ থাকে। অস মানে আমাদের যে ইউটেরাসের ওখানে যে অস থাকে, ইন্টারনাল অস, যেটা অফ থাকে। আর হচ্ছে ইনিভিটেবল যেটা, সেটার ক্ষেত্রে ওপেন থাকে। এই দুইটা মনে রাখতে হবে, থ্রেটেন কোনটা, ইনিভিটেবল ক্ষেত্রে। এই দুইটা একটু প্রেস লাগিয়ে ফেলি আমরা। তারপর বাকিগুলো সহজ, মিসড অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট, এই তো হয়ে গেল। মিসড অ্যাবর্শন কি, যেটা বাচ্চা ভিতরে মরে গেছে, ডেথ হয়ে গেছে, কোনো সাইন সিমটম কিছুই পাওয়া যাচ্ছে না, ওটা মিসড অ্যাবর্শন বলি। ওকে, তাহলে অ্যাবর্শন আমাদের হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে একটা অন্যতম সমস্যা। এখন কি এটার জন্য কি মেজারমেন্ট নিব, এটার জন্য আমরা অ্যাবর্শন পড়ার সময় আমরা যেই মেজারমেন্ট গুলো নেওয়া দরকার, কি কি কারণগুলো হয়, সেগুলো আমরা এক্সক্লুড করলে এটা আমরা সমাধান করতে পারি। তো এটার জন্য পৃথক লেকচার অলরেডি আছে। তারপরে আছে ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, অথবা এটা কি তোমরা রেস্ট্রিকশনও বলতে পারো। রিটার্ডেশন মানে তার ইউটেরাসের ভিতরে তার গ্রোথটা বাধাগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ তার বয়সের জেস্টেশনাল এজের সাথে যেরকম থাকার কথা ছিল এটা থাকছে না। এটা নিয়ে আমরা একটা ক্লাস নিব নেক্সট, আলাদা টপিক, সেটা ইন্টার-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন যেটা আছে ওইটা। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাইমেস্টার আরো একটা কমপ্লিকেশন। থার্ড নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে হাইডাটিফর্ম মোল, অথবা ফলস প্রেগনেন্সি বা মোলার প্রেগনেন্সি যেটাকে বলি। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যাচ্ছে। এই হাইডাটিফর্ম মোলের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি বেড়ে যায়, এটাকে বলি আমরা বিটা এসসিজি। সব থেকে বেশি আমরা বিটা এসসিজিটা এই মোলার প্রেগনেন্সি দেখতে পাই। মোলার প্রেগনেন্সি কি, যেখানে কোনো ম্যাটারনাল কোনো পার্ট থাকে না, সব প্যাটার্নাল পার্ট থাকে। এবং এর ফলে যেটা হচ্ছে, আমাদের যে টপোব্লাস্টিক যেই ফেজটা আছে, আমরা জেস্টেশন ডায়াবেটিক্স ইসের জন্য যখন পড়ে আসলাম প্রেগনেন্সি ডায়াগনোসিস প্রেগনেন্সি, তখন দেখেছিলাম যে টপোব্লাস্ট কি, মানে ফার্টিলাইজেশন হওয়ার পরে যে পরবর্তী ফেজগুলো যেটা আছে, টপোব্লাস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কি যেন মরুলা, গ্যাস্ট্রুলা, এই যে একটা ফেজ বলছি, শেষে যে ফেজটা সেটা টপোব্লাস্ট। এই টপোব্লাস্টিক সেলগুলো, এই টিস্যুগুলো হাইপারপ্লেসিয়া মানে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে পুরো ইউটেরাসটা কিন্তু আমাদের ভরে যায়। এটা প্রেগনেন্সির ক্ষেত্রে যেরকম জায়গা দখল করে, এরকম জায়গা দখল করে। এবং এটা লুক লাইক স্নো লাইক অ্যাপিয়ারেন্স, মানে বরফের কচি কচি। অর্থাৎ আমরা একটা প্লেটের মধ্যে যদি অনেকগুলো ছোট ছোট বরফ কচি রাখি এখানে, তাহলে যেরকমটা দেখা যাবে, ঠিক এরকমটা কিন্তু মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। সো এটাও কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে কমপ্লিকেশন। এটার জন্য কি করা যেতে পারে, এটার জন্য আলাদা একটা লেকচার অলরেডি আছে, সেখানে ম্যানেজমেন্টের কথা বলা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এটা সার্জিক্যাল, এটার অপশন একটাই, সেটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে। ওষুধ দিয়ে খুব বেশি একটা এখানে ইমপ্রুভমেন্ট করা যায় না। তারপর যেগুলো মেডিকেল ডিসঅর্ডার, যেগুলো আগে থেকেই থাকতে পারে, ডায়াবেটিক্স, বিশেষ করে জিডিএম, খুব জেস্টেশনাল ডায়াবেটিস অনেক মহিলাদের কিন্তু এই সময়ের ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স হয়, এই জিডিএম যে জিনিসটা আছে। সো এটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, বিকজ জিডিএমটা যদি ম্যানেজ করতে না পারি, এটাও কিন্তু বাচ্চার উপর কিন্তু ব্যাপক কিন্তু একটা কমপ্লিকেশন অ্যারাইজ করে, বিশেষ করে প্রিমেচুর ভাবেই। প্রিমেচুর মানে কি, যে বয়সের সাথে সাথে বাচ্চাটা ম্যাচিউর হতে পারছে না, এটা অন্যতম একটা কারণ কিছু, মায়ের যদি ডায়াবেটিক্স থাকে। তারপরে এনিমিয়া, এনিমিয়া থাকলে তো এটা আমাদের গাইনি এবং অফসেট যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই এনিমিয়া কারেকশনটা ফার্স্ট আমাদের মেজারমেন্ট থাকে, এনিমিয়া কারেকশন। তো ফিজিওলজিক্যাল কিছু ক্লাসিফিকেশন আছে এনিমিয়া ইন প্রেগনেন্সি, আমরা তখন এটা পড়বো সামনে নেক্সট
যখন সেই অধ্যায়গুলোতে আসবে। তারপরে দেখো হার্ট ডিজিজ, এই ক্ষেত্রে কি হতে পারে, মায়ের হার্ট ফেলিওর হওয়ার একটা সম্ভাবনা থাকে, বিকজ যেহেতু আমাদের শরীরে একটা ফিটাস গ্রো হচ্ছে, তার জন্য একটা ফিটাস সার্কুলেশন হচ্ছে, সেই জন্য আমরা নর্মাল অবস্থায় যেরকম ভাবে আমাদের ব্লাড প্রেশার থাকে, প্রেগনেন্সির সময় দেখবে এর চেয়ে বেড়ে যাচ্ছে। দ্যাটস হোয়াই আমাদের অনেকেরই, অনেক মায়েদেরই এরকম ভাবে হার্ট ফেলিওর হওয়ার একটা চান্স থাকে। সো এগুলোও কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রে কমপ্লিকেশন বা জটিলতা হতে পারে। অ্যান্ড নেক্সট যেটা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা আমাদের কমন ডিসঅর্ডার, এটাও হতে পারে। তার মানে আমরা গুরুত্ব বেশি দিব কোনটাকে, অ্যাবর্শন, ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, হাইড্রেটিফর্ম মোল এবং হচ্ছে ডায়াবেটিস এনিমিয়া, এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই। হুম। সো এটাই হচ্ছে আজকে আমার এই ক্লাস গেল সেকেন্ড ট্রাইমিস্টারের ক্ষেত্রে। আমরা আবার একটু যদি একটা গ্লান্স দেখি, যে আমরা সময়টা বলেছি 13 থেকে 18 উইকস, এই সময় আমাদের একটা ভালো অ্যান্টিনেটাল কেয়ার দরকার। সেই জন্য আমরা তার সিমটম গুলো প্রথমে দেখি, সাইন গুলো কি কি আছে সেগুলো আমরা দেখি, কিছু নর্মাল এক্সামিনেশন করে নিজেদের ক্লিনিকেই করতে পারি। বিশেষ করে জেস্টেশনাল এজটা খুব গুরুত্বপূর্ণ। অস্কালটেশন করে আমরা ফিটাল হার্ট সাউন্ড এবং রেটটা দেখি। পারভাইশন এক্সামিনেশন সাধারণত করা হয় না, বাট যদি করা হয় সেগুলো পাওয়া যেতে পারে, এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ইউএসজি তো মাস্ট দিতেই হবে। এবং লাস্ট হচ্ছে কমপ্লিকেশন, এগুলোর মাধ্যমে আমরা একটা মায়ের তার যে ম্যাটার্নাল ডেথ যেটা বলি এমএমআর অথবা আইএমআর, ইনফ্যান্ট মর্টালিটি রেট অথবা ম্যাটার্নাল মর্টালিটি রেট, সেটা কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট যে ক্লাসটা সেটার মধ্যে আমরা পরবর্তী যে ব্যাপারটা আছে ওটা আমরা করবো।